ওপেন কিভাবে করবো বলেন? এক্সেলের সফটওয়্যার আইকনটা চিনতে পারতেছেন এখান থেকে? এক্সেলের আইকন কোনটা? ওয়ার্ড তো চিনছি, ওয়ার্ড চিনছি না? এইটা ওয়ার্ড। এক্সেল কোনটা? এটা, এটা ওকে। এখান থেকে তাহলে ক্লিক করে ওপেন করব। এখানে না থাকলে স্টার্ট মেনু থেকে ওইভাবে মাইক্রোসফট অফিসের ভিতরে ঢুকে ওপেন করব, ঠিক আছে? ওকে, তাহলে স্টার্ট আপনার এক্সেল ওপেন করার পরে খেয়াল করেন মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের একটা সাদা পেজ থাকে, আর এক্সেলের ভিতরে থাকে কি ছোট ছোট ঘর থাকে, ঠিক আছে? এবং এই ছোট ছোট ঘর নিয়ে মূলত বিশাল একটা টেবিল তৈরি হয়, ঠিক আছে? টেবিলটা অনেক বিশাল একটা টেবিল তৈরি হয়। এইখানে একটা টেবিল, তো একটা টেবিল আছে, এই একটা টেবিল, আবার এইখানে আর একটা অন্য একটা টেবিল আছে। মূলত এই যে এক একটা টেবিল, এইটাকে বলা হয় শিট। কি বলা হয় এটাকে? শিট। মাইক্রোসফট ওয়ার্ডে বলা হয়েছে এটাকে পেজ, আর এইখানে এসে এটাকে কি বলা হয়? শিট, ঠিক আছে? ওকে, আজকে কি বার? সোমবার না? সোমবার, ওকে। বিকালে এখন আর ক্লাস নাই। কালকে হলে 3টায় ক্লাস ছিল, ঠিক আছে? আগামীকালকে হইলে 3টায় ক্লাস ছিল, আর পারা যেত না, ছিল না। হ্যাঁ, না আপনি এখন চাইলে ডেইলিও আসতে পারেন, কারণ ওই যে ওই স্টুডেন্টের মোটামুটি শেষ, ঠিক আছে? উনি এখন আর আসে না। তো আচ্ছা, ঠিক আছে, আসেন। হ্যাঁ, তো ওয়ার্ডে দেখেন একটা পেজ থেকে ডিফল্ট আকারে, কিন্তু এক্সেলে এসে আমরা ওইটাকে পেজ বলছি, এটাকে বলছি শিট, ঠিক আছে? ছোটো ছোটো ঘর করে এগুলোকে শিট বলছি। তো ওইখানে পেজ থেকে একটা, এইখানে থাকে 3টা। কয়টা থাকে? 3টা। তো দেখেন আমরা এখন প্রথম 1 নম্বর শিটে আছি, এই যে নিচে শিট 1, ঠিক আছে? মনে করেন এখানে আমি কিছু লিখলাম শিট 1 বোঝার জন্য। এই যে 2 নম্বর শিটে আমরা আসছি, ঠিক আছে? এই 2 নম্বর শিট, এইটা 3 নম্বর শিট। তাহলে শিট কয়টা এখানে? 3টা, ঠিক আছে? 3টা শিট। এখন যদি নতুন শিট আপনার নিতে হয়, তাহলে এইখানে যে প্লাস ইনসার্ট ওয়ার্কশিট লেখা আছে, এই যে এখানে শিট যেখানে লেখা ছিল ওখানে, এই যে এখানে, ঠিক আছে? এই যে ইনসার্ট ওয়ার্কশিট, এখানে ক্লিক করলে নতুন 4 নম্বর শিট, আবার ক্লিক করলাম 5 নম্বর, 6 নম্বর বাড়াইতে পারবেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা শিটে আপনি আলাদা নাম দিতে পারবেন। মনে করেন আপনি এই এই প্রথম শিটে আপনি গত মাসে স্যালারি শিট তৈরি করছেন, তাহলে এইটা এই মাসের স্যালারি শিট, এইটা আগামী মাসে, এইটা তার পরের মাসে, এরকম। তাহলে ওই এখানে কিন্তু আপনি শিটের নাম দিতে পারতেছেন। এই শিটে যে নামটা লেখা, এখানে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে রিনেম দেবো। রিনেম দিলে এখানে আমরা লিখবো, কী লিখবো? এখানে স্যালারি, স্যালারি সেপ্টেম্বর, সেপ্টেম্বর 24, তেমন সেপ্টেম্বর 24-এর স্যালারি শিটটা আমরা এখানে তৈরি করলাম। হ্যাঁ, এইটার নাম কি দেবো? যে স্যালারি, সরি, এটার নাম দেবো যে স্যালারি অক্টোবর 24, ঠিক আছে? এখানে এটা মনে করেন আমাদের পুরো স্যালারি শিটে। তাহলে প্রত্যেক মাসে যে স্যালারি শিটটা যদি আমি তৈরি করতে চাই, এখানে কী দেবো? যে অক্টোবর, অক্টোবর 24, ওকে। যে এটা কী হবে তাহলে? নভেম্বর 24। হ্যাঁ, স্যালারি নভেম্বর 24। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে রিনিউ অপশন দিলে এখান থেকে নামটা দিতে পারবো। আবার এই শিটটা আপনার ডিলিট করবেন, এটার দরকার নেই, তাহলে কী করবেন? এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট, ঠিক আছে? এখান থেকে ডিলিট, ওকে। এখান থেকে এইটা ধরে ডিলিট করবেন, এখান থেকে ডিলিট, ঠিক আছে? ডিলিট, ওকে। আবার এখান থেকে, বুঝতে পারছি? তাহলে এভাবে আমরা কী করতে পারবো? শিটের নাম দিতে পারবো, আবার নতুন নতুন শিট দিতে পারবো। তো মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট আকারে কয়টা শিট থাকে? 3টা, ঠিক আছে? 1 2 3, এর বাইরে চাইলে আমরা আরও শিট নিতে পারবো। আবার দেখেন একটা শিটের ভিতরে, এই যে এইটা তো একটা শিট, টোটালটা একটা শিট না? শিটের ভিতরে যে ছোটো ছোটো ঘর, এই ঘরগুলোর নাম কি? সেল। আবার এইগুলো কি? এক একটা কলাম, এগুলো এক একটা রো। তো এরকম মনে করেন অনেকগুলো সেল আছে। এখন এখানে সেল কতগুলো? সেল অনেক, প্রায় কয় লাখের মতো সেল, ঠিক আছে? টোটাল কলাম, হ্যাঁ, রো, ঠিক আছে? সেল। এই যে এখন এই যে এক একটা কলাম, কলামগুলোকে নামকরণ করা হয়েছে এ বি সি ডি ই এফ জি, এগুলো দিয়ে নামকরণ করা হয়েছে। আর রোগুলোকে নামকরণ করা হয়েছে 1 2 3 দিয়ে। তাহলে এখন আমি যেই সেলটায় আছি, এই সেলটা কয় নম্বর কলামে আছে? এল। আর রো এর নাম কি? 6। তাহলে L6, এই সেলটার নাম আমরা দিতে পারি কি? L6। এই সেলটার নাম কি দিতে পারি? I4। এইটার নাম 17। এখন এইখানে দেখেন, এইখানে কি লেখা? এইখানে R17। তার মানে দেখেন এই প্রত্যেকটা সেলের নাম কিন্তু এখানে দেখা যাইতেছে। এই জন্য এইটাকে বলা হয় নেম বক্স, ঠিক আছে? সেলের নেম বক্স। আমি এইটা ক্লিক করলাম, এটা কয় নাম্বার সেল?
D6, এটাকে গুণ্য বলা লাগতেছে, আর এখানে লেখা আছে না D6, এইটার নাম হয়েছে G7, এইটার নাম কত F28, হ্যাঁ এইটার নাম কত L20, এইটার নাম H12, ঠিক আছে অটো এখানে। তাহলে এইটাকে আমরা কি বলবো নেম বক্স, অর্থাৎ সেলের নামটা কোথায় থাকবে ওইখানে থাকবে। আর এইটাকে বলা হয় ফর্মুলা বার, ঠিক আছে। দেখি কি লেখা ওঠে এখানে, একটু ধরে দেখি, ফর্মুলা বার, ঠিক আছে। এটাকে ফর্মুলা বার বলে। ফর্মুলা বার কেন বলে, কারণ এই সেলের ভিতরে আমরা কিছু লিখবো, দেখেন এখানে যা লিখতেছি এখানেও সেম জিনিস উঠতেছে, তাহলে এইটা সেলের মধ্যেও যা লেখা এইখানেও সেম লেখা, তাইলে আমার এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, এটাকে ফর্মুলা বার কেন বলা হয়। ফর্মুলা বার কেন বলা হয়, এইটার যদি আপনাকে অ্যান্সারটা দিতে চাই তাহলে মনে করেন আমি এখানে কিছু যোগ করব, ঠিক আছে। 25 প্লাস 25, 25 আর 25 যোগ করলে কত হয় 50, তাহলে এইখানে 50 লেখা আসছে, কিন্তু এইখানে লেখা আসছে কত, এইখানে 25 প্লাস 25, এইখানে কি অ্যান্সার আসছে, এইখানে আসছে ফর্মুলা, ঠিক আছে। তো এইটা তো যেহেতু এটা কোনো হিসাব নিকাশ করতেছি না, কিন্তু এইখানে তো হিসাব নিকাশ করতেছি, তাই না। এই হিসাব নিকাশ করতেছি না বলতে এইখানে যা লেখা এইখানেও সেম, কিন্তু এইটার ক্ষেত্রে রেজাল্ট এখানে আর এখানে কি হিসাবটা এখানে দেয়া, ঠিক আছে। তাহলে এইটাকে কি বলা হয় ফর্মুলা বার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর উপরে দেখেন, উপরে আমাদের যে ট্যাবগুলো ছিল, ঠিক আছে, মাইক্রোসফট এক্সেলে যে ট্যাবগুলো ছিল, এখানে 7টা ট্যাবই আছে, ওয়ার্ডের মতো 7টা ট্যাবই আছে, এইটা বাদ দিয়ে আপাতত ডিফল্ট আকারে 7টা ট্যাব থাকে, কিন্তু 7টার মধ্যে এই দুইটা কিন্তু আমাদের এখানে নতুন, ফর্মুলার ডাটা, এইটা ওয়ার্ডে ছিল না কিন্তু এইখানে বাড়তি, ঠিক আছে। এছাড়া 7টা ট্যাবের নাম একদম আগের মতো, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রিভিউ, ভিউ, বাড়তি এই দুইটা ভিন্ন নাম শুধু, ঠিক আছে। এবং প্রত্যেকটা ট্যাবের ভিতরে এরকম যে কমান্ডগুলো আছে আগের মতো, এই যে আপনার কি বলে এগুলোকে গ্রুপ, ঠিক আছে, একটা গ্রুপের ভিতরে যে কমান্ডগুলো আগের মতো সেম, কিন্তু কিছু কিছু কমান্ড নতুন পাবেন, যেমন এই অ্যালাইনমেন্ট গ্রুপটা এখানে নতুন, এটা কিন্তু অ্যালাইনমেন্ট গ্রুপ ছিল না, ছিল নাম্বার গ্রুপ ছিল না, স্টাইল ছিল, তবে সেল ছিল না, এডিটিংও ছিল, তাহলে এরকম কিছু গ্রুপ আছে নতুন। হ্যাঁ, আবার এই গ্রুপটার নাম ছিল ওখানে প্যারাগ্রাফ, কিন্তু এখানে আছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তো এরকম কিছু কিছু ভিন্নতা আছে, বাট টুকটাক যে বিষয়গুলো নতুন সামনে আমাদের পড়ে সেগুলো আমরা কি কাজের সময় আমরা শিখবো, ঠিক আছে। এখন দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেলের আপনার ওয়ার্ডে যখন আমরা কাজ করছি তখন আমাদের কার্সরটা যেখানে ছিল আমাদের লেখাটাও গিয়ে সেখানে উঠছে, কিন্তু এক্সেলের ক্ষেত্রে একটু ভিন্ন। আমাদের এই যে যেই বক্সটা সিলেক্ট করা থাকবে বা যেই সেলটা সিলেক্ট করা থাকবে লেখাটাও সেইখানে গিয়ে উঠবে। এখন আমার কোন সেলটা সিলেক্ট করা আছে, এইটা এই সেলটা, K14। এখন আমি যদি কিছু লিখি তাইলে কিন্তু লেখা উঠবো ওই ঘরে, আমি এই যে লিখতেছি এ লিখলাম কয়টা, ঠিক আছে, ওই লেখা মুইছে গিয়ে কিন্তু এই লেখা উঠছে যেটা। আবার এখন এইটা সিলেক্ট করা কিংবা এইটা সিলেক্ট করা, আমি এইখানে যা লিখি ওইটা উঠবে, ঠিক আছে। তার মানে আমাকে কোনো জায়গায় লিখতে হলে ওইখানে যেভাবে কার্সরটা নিয়ে রাখছি এইখানে গিয়ে সেই সেলটা কি করতে হবে সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার জন্য এই দেখেন মাউসে এই অপশনটা, এক্সেলে মাউসের 3টা চেহারা পাবেন, কয়টা 3টা। তো দেখেন আমি এই ঘরটা যখন সিলেক্ট করা অবস্থায় আছে, এখন দেখেন মাউসের একটা চেহারা দেখা যাইতেছে মোটা একটা প্লাসের মতো। এখন কেমন একটু চেঞ্জ হয়েছে না, এখন কি অপশন আছে চারদিকে 4টা তীর চিহ্ন, আবার এখন ছোট্ট একটা প্লাসের মতো, তাহলে 3টা অপশন পাইছি, একটা মোটা একটা প্লাস, একটা হচ্ছে চারদিকে 4টা তীর চিহ্ন, আর এইটা কি ছোট একটা প্লাস আছে, তাই না। এবং এইটা দেখেন এই যে আপনার সেলের ডান সাইডের নিচে কর্নার ছোট একটা বক্সের মতো, এই বক্সের উপরে যখন ধরবেন তখন এই প্লাস সাইনটা আসবে। আবার যখন এই জায়গাগুলোতে ধরবেন, এই দাগের উপরে ধরবেন, তখন হচ্ছে এই যে চারদিকে 4টা তীর চিহ্ন এইটা আসবে, ঠিক আছে। আর যখন মাঝখানে ধরবেন বা বাইরে ধরবেন তখন হচ্ছে কি হবে, এই যে মোটা প্লাস চিহ্ন আসবে। এখন এই যে মোটা যে প্লাস যেটা, এইটাকে বলা হয় সিলেকশন, ঠিক আছে, সিলেকশন অবস্থায় আছে। আর এই যখন আছে এখন এটা মুভ অবস্থায় আছে, মুভ মানে হচ্ছে এটা এখন মুভ হবে, ঠিক আছে, এইটা দিয়ে আমরা মুভ করতে পারবো। আর মাউসের মুভ অবস্থান, ঠিক আছে। আর এইটা হলো প্লাস, মানে এটাকে কপি করবো এটা দিয়ে। এখন কোনো সেল যদি আমাকে সিলেক্ট করতে হয় অবশ্যই এই যে প্লাস মোটা প্লাস অপশন আছে এইটা দিয়ে আমরা এইভাবে সিলেক্ট করব, এইটাকে সিলেক্ট করি, ঠিক আছে, এইভাবে প্লাস অপশন দিয়ে সিলেক্ট করব। আর যখন মাউসের এই অবস্থানটা আসবে তখন এইটা দিয়ে আমরা মুভ করব মানে কি এক জায়গা দিয়ে আরেক জায়গায় সরাই নেব। তো আমার এই জায়গা মনে করেন আপনি এই সেলটার ভিতরে কিছু লিখছেন,
এখন কিন্তু সেলটা এইখানে হবে না, হবে আপনার এই জায়গায়, লেখাটা এই জায়গায় হবে। তখন আপনি কি করবেন, এটা ধরে টান দিয়া এখানে এনে দেবেন, ঠিক আছে, এখান দিয়ে ধরে টান দিয়া এখানে এনে দেবেন, বুঝতে পারছি। কিন্তু আপনি এই যে মনে করেন প্লাস অপশন, মোটা প্লাস আছে, এই অপশন যদি ধরে টান দেন তাহলে কি হবে, আসবে? আসবে না। আপনি এইখান থেকে সরাইয়া এইখানে আনতে চাইতেছেন, তাইলে আপনাকে অবশ্যই কি চারদিকে তীর চিহ্ন যখন আসবে তখন এই অবস্থানে এসে আপনাকে এখানে নিতে হবে। কিন্তু আপনি যদি এই অবস্থান দিয়ে টান দেন এদিকে বা এদিকে, তাহলে কি আর হবে? তাহলে কিন্তু মুভ হবে না। তাহলে কি হবে, সিলেক্ট হবে, কারণ এখন সিলেকশন অবস্থায় আছে, সিলেক্ট হবে, আপনি যতখানি মন চায় সিলেক্ট করতে পারবেন এখন। কিন্তু যদি সরাইতে হয় তাহলে এইভাবে সরাইতে হবে, দেখেন আমি পুরোটা সহ সরাইতেছি, ঠিক আছে, তাহলে এভাবে সরাইতে হবে। তাহলে এখন পর্যন্ত দুইটা কাজ পাইলাম, একটা কি, একটা সিলেকশন, আর একটা কি মুভ। বাড়তি একটা আছে, সেটা হলো কপি। আপনি এইখানে যে লেখাটা আছে আপনি নিচের এই সেলগুলোতে সেটা কপি করতে চাইতেছেন, ঠিক আছে। তাহলে আমরা কর্নারে এই যে প্লাস অপশন ধরে এই যে কপি করলাম, ঠিক আছে। আবার এইটা সিলেক্ট কর, হ্যাঁ হ্যাঁ, এই যে কর্নারে যে প্লাস অপশন থাকলে এইটা হচ্ছে আমাদের কপি অপশন, এই যে কপি হয়েছে, ঠিক আছে। কিন্তু এখন মনে করেন এইখানে সিলেক্ট করা আছে, আমি এই সাইডেও কপি হবে, এই সাইডেও কপি হবে, কিন্তু সিলেক্ট করা আছে। এখন এই অবস্থানে দিলে কি, এখন যদি টান দিই তাহলে কি কপি হবে? হবে না। এখন কি হবে, মুভ হবে। এই অবস্থানে থাকলে কি হবে, মুভ হবে, এইখান থেকে এক জায়গায় চলে যাবে। আর এই অবস্থানে থাকলে কি হবে, সিলেক্ট হবে, আশেপাশেগুলো সিলেক্ট হবে এই অবস্থানে থাকলে। আর প্লাস দুইটা নিন তাহলে কপি হবে। এই হচ্ছে মাউসের কয়টা অবস্থা, তিনটে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা দেখলাম যে কপি হয়েছে এখান থেকে, তো আমি এখানে লিখছি মনে করেন যে 1 লিখছি, ঠিক আছে। এখন এই 1টাকে আমি কপি করব, তাহলে কি সবগুলো 1 কপি হয়েছে। এখন আমার সব জায়গাতে 1 কপি করে লাভ নেই, আমার লাগবে এরকম সিরিয়াল নাম্বার, যে আমি 1 লিখবো বা 2 লিখবো, এরপর আমি টান দেবো, আমার 100 পর্যন্ত লেখা উঠবে, ঠিক আছে। তো সেইটা আমরা কীভাবে করব, 1 লিখলাম, নিচে লিখলাম 2, ঠিক আছে, 1 আর 2। এখন এই দুইটাকে সিলেক্ট করতে হবে। দুইটাকে কেন সিলেক্ট করতে হবে, কারণ এইখানে যখন শুধু 1 লিখে আমি যখন নিচে টান দিছি তখন ও কিন্তু সবগুলো একই কপি করছে। কিন্তু আমি এখানে দুইটা কেন লিখলাম, আমরা ধারার অঙ্ক পড়ছি না, ধারার অঙ্কে কী ছিল, যে 1 2 3 3 পর্যন্ত বলছি। এরপর যদি জিজ্ঞেস করি যে পরের সংখ্যাটা কত হবে, তখন বলবেন কি 4। যদি আমি বলতাম 1 3 5 7, তাইলে যদি বলতাম পরের অঙ্কটা কত, বলতেন 9। কেমনে বের করছেন, বেজোর, বেজোর তো আমরা বুঝছি, কিন্তু খাতা কলমে যখন আমরা করছি তখন হিসাবে এরকম করছি, 3 থেকে 1 বিয়োগ দিলে 2 থাকে, আবার 5 থেকে 3 বিয়োগ দিলে 2 থাকে, 7 থেকে 2 বিয়োগ দিলে 3, 5 বিয়োগ দিলে ওরকম থাকে, 2 থাকে। তার মানে আমার পরের সংখ্যাটা পাইতে হলে এইটার সাথে 2 যোগ করতে হবে, সিস্টেম এইটা ছিল। তার মানে আমাদের সিকোয়েন্সটা ছিল যে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে 2 ব্যবধান থাকবে, ঠিক আছে। আবার যখন এরকম অঙ্ক আছে 1 4 7 10, এর পরের সংখ্যাটা কত, 13। কেমনে বের করছি, কারণ যে 1 আর 4 এর মাঝখানে 4 দিয়ে 1 বিয়োগ দিলে কত থাকে, 3, 7 দিয়ে 4 বিয়োগ দিলে 3, 10 দিয়ে 7 বিয়োগ দিলে 3, তার মানে পরের সংখ্যাটা হবে কত, 13। তারপরটা 16। কেমনে বের করছে, 3 করে যোগ করতে হবে। তো হ্যাঁ, ওরা এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে যে আমি 1 এর পরে 2 লিখছি, এখন যদি শুধু 1 ধরে যদি টান দেন তাহলে কিন্তু ওই 2 সরাই দিয়ে 1 যোগ 1 বানাই দেবে, সব জায়গায় 1 আসবে, ঠিক আছে। কিন্তু সেইটা করা যাবে না, আমাকে 1 আর 2 সিলেক্ট করতে হবে ফার্স্টে। সিলেক্ট করে ওকে বুঝাইতে হবে যে আমি সিরিয়ালটা 1 এর পরে আমি 2 নিয়েছি, তার মানে এরপরে 3 নেব, এরপরে তোমার 4 নিতে হবে, এইটা ওকে বুঝাইতে হবে সিকোয়েন্সটা। এখন ধরে টান দেন, ঠিক আছে, দেখেন 1 এর পরে 2 3 4, ঠিক আছে। আপনি 1 এর পরে যদি নিতেন কত, 4 নিতেন, তারপর 7 নিতেন, তারপরে 10 নিতেন, তাহলে ও কিন্তু বুঝতো যে এতটুকু সিলেক্ট করেছি না, এখনও বুঝতো যে আমাকে 10 এর পর 13 নিতে হবে, তারপর 16, তারপর 19, 3 করে বাড়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও কি বোঝে সেইটা আপনাকে বুঝতে হবে, বুঝে তারপর ওরা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। ওকে যদি আপনি না বুঝতে পারেন তাহলে ওরা আপনি কন্ট্রোল করতে পারবেন না, বুঝতে পারছি। আচ্ছা, আপনি এখানে লেখেন যে নেম অন, মনে করেন আপনার এখন একটা শিট করবেন, আপনি 10 জনের নাম লিখবেন, বসে বসে লিখতে মন চাইতেছে না বা ইচ্ছে করতেছে না, ঠিক আছে, বা সময় নষ্ট করতে চাইতেছেন না, নেম অন নেম টু লেখেন, আপনি দুইটা সিলেক্ট করেন, এভাবে ধরে টান দেন, দেখেন 3 4 5 ও নিয়ে এনেছে, ঠিক আছে। এখন এইমাত্র আমি কিন্তু এই লেখাগুলো ডিলিট করছি, খেয়াল করছেন ডিলিট কেমনে করেছি, আমরা ওয়ার্ডে ডিলিট করছিলাম কীভাবে, টেবিলের মধ্যে সিলেক্ট করে ব্যাক স্পেস হলে টেবিল সহ ডিলিট হয়ে গেছিল।
হ্যাঁ, আমরা এখানে কিন্তু ভিতরের লেখাগুলোই মুছবো, ঠিক আছে, এখানে ভিতরের লেখাটাই মুছবো। এই যে সিলেক্ট করলাম, ওইখানে ওই ডিলিট বাটনই প্রেস করব। ভিতরের লেখা মুছতে হলে ডিলিট বাটন প্রেস করতে একই সেম, ঠিক আছে, এই যে ডিলিট বাটন প্রেস। হ্যাঁ, কিন্তু সেটা তো আর এখানে লাগবে না, ওটার কোনো ব্যবহার এখানে নাই, ব্যাক স্পেসের ব্যবহার এখানে নাই একদম, ঠিক আছে। ওকে, এখন দেখেন তাইলে আমরা এখন একটা কাজ করব যে আমরা সেলের ডিজাইন করব বিভিন্ন ধরনের, ঠিক আছে। ডিজাইন কেন করব? কারণ আমরা একটা শীট তৈরি করতেছি, সেই শীটটা তো চোখে পড়তে হবে, তাই না? তো মনে করেন যে আমি এখানে যদি লিখি যে আচ্ছা, সেলের ডিজাইনটা আমরা সেল দেখে দেখে করব, একদম ডিজাইন দেখে দেখে করব, ঠিক আছে। এখন আমরা একটু আগে ফার্স্টে হিসাব নিকাশ করি, ঠিক আছে। মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটা কিসের সফটওয়্যার? হিসাব নিকাশের সফটওয়্যার। ওয়ার্ড ছিল হচ্ছে লেখালেখির সফটওয়্যার বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ঠিক আছে। আর এক্সেলটা হবে হিসাব নিকাশের সফটওয়্যার, ঠিক আছে। তো আমরা এখানে একটু হিসাব নিকাশ করব। হিসাব নিকাশের ক্ষেত্রে দেখেন 25 যোগ 25 লিখে এন্টার দিলাম, কি লেখা হচ্ছে এখানে? এই যে এখানে 25 যোগ 25 কোনো ক্যালকুলেশনও করছে? করে নাই। এখন ওকে দিয়ে যদি কখনো কোনো ক্যালকুলেশন আপনি করাইতে যান, তখন আপনাকে আগে একটা ইকুয়াল সাইন দিতে হবে। কি দিতে হবে? ইকুয়াল সাইন দিতে হবে। যদি ইকুয়াল সাইন না দেন তাহলে নর্মাল লেখার মতো এইভাবে যেভাবে আমরা লিখলাম না, 7 রং লিখলাম, ও নর্মাল একটা এরকম লেখা ধরে নেবে। ও বুঝবে না যে এটাকে এখানে যোগ বিয়োগ করতে হবে, এটাও বুঝবে না। যোগ বিয়োগ বা গুণ ভাগ, তাইলে ওর দিয়ে যদি হিসাব করাইতে হয়, তাহলে ওর আগে আপনি যা হিসাব করবেন সেটা আগে একটা কি দিতে হবে? কি দিতে হবে? ইকুয়াল সাইন দিতে হবে। তাহলে ইকুয়াল দেব, দিয়ে যদি আমি 25 + 25 লিখি, 25 ইকুয়াল 25 আসছে, তাই না? প্লাস 25, এখন কত লেখা আসছে? 50। এখানে 50, এখানে আসছে 25 + 25, ঠিক আছে। আমি এখানে ফর্মুলা বারে আরও লিখলাম, দেখেন এইখানে রেজাল্ট আসছে আর এইখানে কিন্তু ফর্মুলা আসছে, বুঝতে পারছি? তাইলে আমাদের যে কোনো ক্যালকুলেশন আমরা করি না কেন, চোখ বুঝা ফার্স্টে আমাদের কি দিতে হবে? ইকুয়াল সাইনটা দিতে হবে, ঠিক আছে। ওকে, বিয়োগ করব কিভাবে? সেম প্রসেস, ইকুয়াল দিব, মনে করেন 36 - 32 এন্টার, কত আসছে? 4, ঠিক আছে। এভাবে বিয়োগ করব। গুণের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? হ্যাঁ, গুণের ক্ষেত্রে কোন সাইনটা ব্যবহার করব? স্টার। এই যে দেখেন, এইটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা গুণ, এটা ভাগ, ঠিক আছে। তাহলে 36 গুণ 3 দিলাম, কত আসছে? 108। হিসাব ঠিক আছে? আচ্ছা, 36 ভাগ 3 দিলাম, অবলিক সাইনটা, ঠিক আছে, এন্টার, ঠিক আছে। হিসাব 3 বাং 36, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবো। ওকে, আপনি টাইমের দিকে খেয়াল রাখেন, জাস্ট আপনার 5 মিনিট বা 10 মিনিট আগে আমার রিমাইন্ডার দেন, ঠিক আছে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো যোগ বিয়োগ গুণ ভাগ করলাম। হ্যাঁ, এখন মনে করেন বেশি সংখ্যক সংখ্যা যখন যোগ করব, ঠিক আছে, তখন আমি কিছু সংখ্যা লিখি। এই সংখ্যাগুলো লিখলাম। এখন অনেকগুলো সংখ্যা যখন একসাথে থাকবে, ঠিক আছে, তো আমরা যদি এখন দেখেন ইকুয়াল দিয়ে আমরা 25 + 32 + 321 36 এরকম লিখতে পারি, এখানে বসে বসে লিখতে পারি অনেকক্ষণ 32, ঠিক আছে। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা কিভাবে করব? আমরা এতক্ষণ তো সংখ্যার যোগ করছি, বাট এখন আমরা যোগ করব সেলের। কিসের? সেলের। অর্থাৎ এই সেলটার সাথে এই পরেরটা যোগ করব, এইটার সাথে পরেরটা যোগ করব, এইটার সাথে পরেরটা, এটার সাথে পরেরটা, এটার সাথে পরেরটা যোগ করে এন্টার দেব, তাও কিন্তু যোগফল বের হয়েছে। আর আগে যেভাবে করছি সেটাও যোগফল বের হয়েছে। এইখানে কি লেখা হচ্ছে? G9। G9 কোনটা ছিল? এইটা। G10 কোনটা ছিল? এইটা। G11 কোনটা? এইটা। এখন আমরা সেল যোগ করার সুবিধাটা কি হয়েছে বলুন তো? এইখানে এখন যদি আমি কোনো একটা সংখ্যা চেঞ্জ করে দেই, মনে করেন এখানে 0 দিয়ে দিলাম, এখানে কিছু দিলাম না, আমার যোগফল কিন্তু চেঞ্জ হয়েছে, ও কিন্তু একুরেট যোগ নেছে। আবার এইখানে আমি 0 দিলাম, ঠিক আছে, বা এইখানের বিষয়গুলো আমি একদম ডিলিট করে দিলাম, ভিতরে এখানে যা যা আছে, ঠিক আছে, সবগুলো ডিলিট করে দিলাম। এই যে ডিলিট। তো শুধু 35 আছে, এখানে 35 লাগছে, এখানে আবার 5 দিলাম আমি, দেখেন 40, 35 আর 5 কত? 40, এখানে আবার 45, কত হয়েছে? 85। তার মানে ওকে দিয়ে অটোমেটিক কাজ করাইতে হবে, ঠিক আছে। বসে বসে কিন্তু আমরা এভাবে যোগ করতেই পারি, সেটা হবে ইনস্ট্যান্ট যোগ।
কিন্তু এই যে সিস্টেমটা আমরা তৈরি করে নিয়েছি এইটা কিন্তু আমাদের কি ফিউচার ব্যবহার করার জন্য, ঠিক আছে। মনে করেন আপনি এতটুকু জায়গায় আপনি ব্যাকগ্রাউন্ড কালার করে রাখলেন, এতটুকু কালার করলেন, মানে কি আপনি কি বুঝলেন এইখানে যা লাগবে সবগুলো যোগ করে এখানে বের করবে। আপনি এইখানে লিখে রাখলেন যে টোটাল, টোটাল, ঠিক আছে, টোটাল। এটা একটা কালার দিয়ে রাখলেন, এটা একটা কালার দিয়ে রাখলাম, মনে করেন এই কালারটা দিলাম, ঠিক আছে। তাহলে কি আপনার প্রতিদিন এইভাবে যোগ করতে হবে? আপনি এখানে নাম্বারগুলো শুধু লিখে দেবেন, এতটুকু কি করবেন ডিলিট করবেন, ডিলিট করে এখানে নাম্বার লিখবেন 25 এন্টার দিয়া, 36 এন্টার দিয়া, 32। দেখেন যোগ কিন্তু হইতেছে, হইতেছে না? তাহলে অটোমেটিক একটা সিস্টেম তৈরি করে রাখতে হবে আমাদেরকে। আমরা এটা আজীবন ব্যবহার করব, একটা সিস্টেম তৈরি করব, আজীবন ব্যবহার করব, ঠিক আছে। ওকে, তাহলে এভাবে কি করতে পারি আমরা যোগ করতে পারি, ঠিক আছে। আমরা এইমাত্র যে বিয়োগটা করেছি সেই বিয়োগটা কি করেছিলাম একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা, কিন্তু এখন আমরা সংখ্যা বিয়োগ করব না, এখন সেল থেকে সেল বিয়োগ করব। যেমন এইখানে আপনার থাকবে 582, পরের ঘরে থাকবে কত 35। তাহলে এই ঘরটা আমরা কি করব বিয়োগফলটা বের করব, বিয়োগফলটা ইকুয়াল সাইন দিয়ে এইটা সিলেক্ট করব, মাইনাস দেব এইটা, এন্টার প্রেস করব, 547 বিয়োগফল বের হয়েছে। আমি এখানে 528 দিলাম। দেখেন 582 থেকে 528 বিয়োগ দিলে 54 থাকে, থাকে না? আমি এইখানে সংখ্যাটা চেঞ্জ করে দেবো, 1000 দেবো। দেখেন 1000 দিয়ে 528 বিয়োগ দিয়েছে 472। এরকম কিন্তু আমাদের তৈরি করে রাখতে হবে, বুঝতে পারছি? আবার আপনি এটা মাল্টিপ্লাই করেন, এটা আমরা বিয়োগ করবো না, এটা মনে করেন যে আমরা সেলের সাথে সেল মাল্টিপ্লাই করব। এই যে এই দুইটা গুণ করে তারপরে এখানে বের করছে, আমি এটা পরের ঘরে আইনা রাখি, ঠিক আছে। এই দুইটা গুণফল কিন্তু এখানে বের হয়েছে। আবার আমি এখানে ভাগ করব, সেম প্রসেস। এই যে দেখেন ভাগফল এখানে বের হয়েছে। তাহলে প্রথম আমরা সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ পড়ছি, কিন্তু আমরা কিন্তু আরেকটু অ্যাডভান্সে চলে আসছি। আমরা এখন আর কখনো সংখ্যার যোগ বিয়োগ করব না, সবসময় সেলের যোগ বিয়োগ করব। আমার 5টা সংখ্যা বা 10টা সংখ্যা আছে, সংখ্যাগুলো এখানে লিখবো, লিখে তারপরে এইখানে গিয়ে যোগ বিয়োগ করব, ঠিক আছে। তাহলে এখন থেকে আমরা কি করব সেলের যোগ বিয়োগ করব। ওকে, এখন দেখেন আমি এইখানে কি করছিলাম, এখানে তো আমরা এভাবে একটা সেল ক্লিক করছি, তারপর পরের সেলটা যোগ চিহ্ন দিছি, আবার পরের সেলটা ক্লিক করছি, তাই না? এইভাবে হচ্ছে আমরা অঙ্কটা করেছিলাম, কিন্তু এখন আমরা আরও সহজ নিয়মে করব, বুঝছি? তো সেই নিয়মটা হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো ইউজ করছি এগুলোকে বলি ফর্মুলা, ঠিক আছে। ফর্মুলাটা যখন আরও একটু অ্যাডভান্সে নিয়ে যাব তখন আমরা ইউজ করব ফাংশন, ঠিক আছে। ফর্মুলার স্ট্রাকচার ছিল ইকুয়াল সাইন দিয়ে আমি যোগ বিয়োগ গুণভাগ যা করছি ওগুলো করলেই হবে, সেটা শুধু সংখ্যা যোগ করি আর সেলে যোগ করি, যাই করি না কেন, ওইটা ছিল ফর্মুলা। এই ফর্মুলার ক্ষেত্রে আমরা আরও একটা জিনিস ইউজ করব ফাংশন। ফাংশনের স্ট্রাকচার ইকুয়াল দেব, ঠিক আছে। তারপরে ফাংশনের নামটা থাকবে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, ফাংশনের নাম শেষ মানে রেঞ্জটা দেবো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, বুঝছি? আচ্ছা দেখেন ফাংশনের নামটা এই যে এখানে লেখা আছে, ওকে। ইকুয়াল দেব, এখানে ফাংশনের নাম লিখব ইকুয়াল, ফাংশনের নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, রেঞ্জ দেবো যে কতটুকুর মধ্যে আমি কাজটা করতে চাই, সে এরিয়াটা দেবো, তারপরে কি করব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো। আপনি আরও সহজে মনে রাখার জন্য এই চেহারাটা মনে রাখবেন, ইকুয়াল একটু স্পেস থাকবে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট একটু স্পেস ক্লোজ। এই জায়গা দুইটাতে, এই জায়গাটাতে আর এই জায়গাটাতে আমরা কিছু না কিছু লিখবো, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপনার কি ফাংশনের স্ট্রাকচার। ইকুয়াল দেবো, ফাংশনের নাম লিখবো, ব্র্যাকেট স্টার্ট, ফাংশনের রেঞ্জ, এখানে কি ক্লোজ, ঠিক আছে। এরকম বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন রকম ফাংশন ইউজ করব। তো যোগের জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, বিয়োগের জন্য ফাংশন নেই, বাট অন্যান্য কাজের জন্য কাউন্টের জন্য ফাংশন আছে, ঠিক আছে, শর্ত সাপেক্ষে ফাংশন আছে। তো এরকম এক একটা কাজের জন্য আমরা ফাংশনগুলো ইউজ করব। তো আমরা যোগের জন্য যে ফাংশনটা ইউজ করব সেটার নাম হচ্ছে সাম, ফাংশনটার নাম কি সাম, ঠিক আছে। আমি এই ঘরটা সাম ইউজ করে রেজাল্টটা বের করি। সাম ফাংশনের স্ট্রাকচার কেমন, ইকুয়াল দিব, তারপরে কি লিখবো, ইকুয়ালের পর কি লিখবো ব্র্যাকেটের আগে ফাংশনের নাম, ঠিক আছে। তো আমরা যে ফাংশনটি ইউজ করতেছি এটার নাম হচ্ছে সাম, তাহলে SUM সাম, ব্র্যাকেট স্টার্ট করব। এরপর কি করতে হবে যে আমি কোন কোন জায়গা থেকে আমি যোগ করতে চাই, তো আমি এইটা সিলেক্ট করলাম। আমাকে কি বলছে নাম্বার 1 দিতে বলছে, নাম্বার 1 কোথায় আছে, এইখানে আছে। তারপরে কি করতে বলছে এখানে, হ্যাঁ G8 না, G8 বা G9, ঠিক আছে। এই যে নাম্বার 1 আমাকে চাইছে, তারপর কি করতে বলছে এটা কমা দিতে বলছে, ঠিক আছে, কমা দিলাম। তারপর আবার নাম্বার 2 চাইছে, যে নাম্বার 2 সিলেক্ট করছি, তারপর কি করতে বলছে কমা দিতে বলছে,
দিলাম কমা, আবার নাম্বার 3 সিলেক্ট করলাম, কমা দিতে বলছে, নাম্বার 4 চাইতেছে তাই না, এই যে 4 নাম্বার দিলাম, কমা চাই, এই যে কমা দিলাম, এরপর 5 নাম্বার চাইতেছে, ঠিক আছে, 5 নাম্বার দিয়ে কমা দিব, এই যে 6 নাম্বার চাই, কমা দিলাম, ঠিক আছে। এখন তার কমার দরকার নেই, ব্র্যাকেট ক্লোজ। দেখেন এখানে 485, এখানেও কি 485 বের হয়েছে? হুম হুম, আরও সহজভাবে আমরা আনবো, ঠিক আছে, সেটাও আমি দেখাবো। আমি মানে সিস্টেমগুলো দেখাইতেছি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা কি করছিলাম দেখেন, ইকুয়াল দিয়া এইটাকে সিলেক্ট করছি, প্লাস দিছি, পরেরটা সিলেক্ট করছি, প্লাস দিছি, পরেরটা সিলেক্ট করছি, পরের ঘরে আমরা আসে কি করছি, ইকুয়াল দিয়া সাম দিয়া, তারপর আমরা ভিতরে ঘরগুলো শুধু কমা দিয়ে দিয়ে বলে দিছি। এখন এই জায়গাটাতে আমরা আরো একটু শর্ট করব, এই যে G9 থেকে শুরু হয়ে G14 পর্যন্ত আসছে না, এই জায়গাটা আরো শর্ট করে নেব, ঠিক আছে। কিভাবে করব দেখেন, ইকুয়াল দিব, সাম ফাংশন ইউজ করব, এজন্য সাম দিব, ব্র্যাকেট স্টার্ট দিব, এরপরে এতটুকু একসাথে টান দিয়ে সিলেক্ট করে দেব, ও G9 থেকে কোলন দিয়ে G14 পর্যন্ত লিখে নেছে অটোমেটিক্যালি, এরপর ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার দেব। দেখেন এখানেও মান কিন্তু সেম আসে, ঠিক আছে। তাহলে এখন থেকে আমরা যোগগুলো কেমনে করব, যোগ এইভাবে করব, ইকুয়াল দিব, সাম ফাংশনের নাম লিখব, ব্র্যাকেট স্টার্ট করব, যেই জায়গাটাতে আমার সংখ্যাগুলো থাকবে সেইটা লিখব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার, ঠিক আছে। হ্যাঁ, এখন মনে করেন আমি এইটা আমি একটু এই সাইডে নিয়ে আসি জিনিসটা, ঠিক আছে। এরপরে এইটাকে আমি এই সাইডে কপি করলাম, এখানে মনে করেন অনেক লেখা টেখা আছে, অনেকগুলো সংখ্যা আছে, এখন আমার কি করতে হবে সব, আচ্ছা সরি, আচ্ছা ও এখানে এই যে সিকোয়েন্স নিয়ে নেছে, ঠিক আছে। আচ্ছা এই কয়টা সংখ্যা মনে করেন আমাদের আছে, বুঝছি। তাহলে এই সংখ্যা কয়টা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, ভিতরে কি আছে না আছে আমরা জানি না, কিভাবে করব, ইকুয়াল সাইন দেব, বলেন এখন কি করব, আমি যোগ করতে হলে কি করব, সাম, সাম লাগতে হবে, ফাংশন ইউজ করব না, সাম, তারপর ব্র্যাকেট স্টার্ট দেব, এরপর আমাদের এরিয়াটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, একদম পুরো এরিয়াটা সিলেক্ট করব টান দিয়ে, ঠিক আছে, এই যে সিলেক্ট করে তারপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার, বুঝতে পারছি। তাহলে এই যে পুরোটা যোগফল আমরা এখানে পাইতেছি, ঠিক আছে। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত কি কি শিখলাম, হুম 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 হুম, একটা ফাংশনের, যে কোনো একটা ফাংশনের স্ট্রাকচার কেমন হবে, একটা ফাংশনের স্ট্রাকচার, হ্যাঁ, ইকুয়াল দেব, সাম হয়েছে সাম ফাংশনের জন্য, বাট কমন স্ট্রাকচার যেটা ফাংশনের নাম, ঠিক আছে। সাম ফাংশনের জন্য ফাংশনের নাম হচ্ছে সাম, যখন আমরা ইফ ফাংশন ইউজ করব তখন ওইটা আমরা এখানে ফাংশনের নামটা ইফ দেব, যেখানে সাম লাগছে ওখানে ইফ দেব, যখন কাউন্ট ইফ ব্যবহার করব তখন কাউন্ট ইফ দেব, যখন সাম ইফ ব্যবহার করব সাম ইফ, তার মানে ফাংশনের নাম কমনভাবে এটা কি হবে, ফাংশনের নামটা ওখানে বসবে, ঠিক আছে। তারপরে কি করব, ব্র্যাকেট স্টার্ট করব, এরপর এইটা দেখেন রেঞ্জ লেখা আছে, রেঞ্জ মানে কি আমরা যে এরিয়াটায় কাজটা করতেছি ওইটা সিলেক্ট করছি না ব্র্যাকেটের মধ্যে, তার মানে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে, রেঞ্জটা সিলেক্ট করা থাকবে, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, বুঝছি। তাহলে একবার বলেন তো ফাংশনের স্ট্রাকচারটা কেমন হবে, হুম 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 হুম, ফাংশনের নামটা থাকবে, ইকুয়াল দিয়ে ফার্স্টে ফাংশনের নামটা থাকবে, হুম, ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেঞ্জ দেবো, ঠিক আছে। ওকে, তাইলে আমরা মোটামুটি ক্যালকুলেশন কিন্তু পারবো, আমি এতক্ষণ যা দেখাইছি এতে কিন্তু নর্মাল যে ক্যালকুলেশনগুলো যোগ বিয়োগ গুণভাগ এগুলো একদম খুব ইজিলি পারবো, ঠিক আছে। এরপর অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেশনগুলো আমরা শীটের সাথে সাথে শিখবো। এখন কিছু হচ্ছে এই ডিজাইনগুলো শিখে টুকটাক কালার টালার করা এগুলো, তো আমরা দেখেন ফন্টের কালার এর আগে করছি না, ফন্টের কালার করছিলাম মনে আছে, এই যে
ওকে। দেখেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে 4 ধরনের কালার ছিল, কয় ধরনের? 4 ধরনের। সেখানে ফন্টের কালারটা ছিল, ব্যাকগ্রাউন্ডের কালারটা ছিল, এর বাইরেও হাইলাইট একটা কালার ছিল, আরও কি একটা কালার ছিল, ঠিক আছে, টোটাল 4টা ছিল। বাট এক্সেলে এসে আমরা কালার পাবো 2টা, কয়টা? 2টা। একটা হয়েছে ফন্টের কালার, আর একটা ফিল কালার, মানে ব্যাকগ্রাউন্ড কালার। ফিল কালার বলতে এই সেলটা ফিল হবে এই কালার দিয়ে, আমি এখানে যে কালারটা দেবো সেই কালার দিয়ে ফিল হবে। আর ফন্ট কালার কোনটা? এখানে ফন্ট কালার অটোমেটিক কালো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি এখানে যা লিখবো কালো কালার আসতেছে। এখন যদি আমি এখান থেকে চেঞ্জ করি ফন্টের কালারটা, তাহলে কালারটা কী হবে দেখেন, লাল দিলে লাল আসতেছে, ঠিক আছে, সবুজ দিলে সবুজ আসতেছে, নীল হলে নীল আসতেছে। তার মানে কালার এখানে কয়টা? 2টা। একটা কি ফন্ট কালার, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার, বা যেটাকে এখানে বলা হয় কি ফিল কালার, ঠিক আছে। আচ্ছা, এখন মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের সাইডে মার্জিন ছিল, ঠিক আছে, এবং ওই মার্জিনটা আমরা জানতাম যে প্রিন্ট হয় না, তাই তো। কিন্তু আমরা যখন টেবিল নিতাম তখন টেবিলের বর্ডার কিন্তু প্রিন্ট হইতো। তো আমাদের এইখানে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু মার্জিন, এবং এই দাগগুলো কখনো প্রিন্ট হবে না, ঠিক আছে। তো আমরা যদি এমন কিছু করতে চাই, মনে করেন এতটুকু একটা শিট করব, চাইতেছি যে শিটের চার সাইডে এই যে এখন যেভাবে মোটা একটা দাগ দেখতেছি এরকম দাগও থাকবে, আবার এই দাগগুলো আমরা কি করব, এইভাবে দাগ দিয়ে দিয়ে তারপরে কি করব, দাগগুলো ইউজ করব, ঠিক আছে। মানে দাগ প্রিন্টের জন্য দাগ দেয়া, এখানে কিন্তু কোনো দাগ প্রিন্ট হবে না। তখন আমরা কি করব, এই ঘরটা সিলেক্ট করে তারপরে এখান থেকে আমরা অল বর্ডার দিলে এখন দেখেন এই দাগগুলো কিন্তু প্রিন্ট হবে, ঠিক আছে। আবার আপনার সাইডে গাঢ় করে একটা মোটা দাগ দিতে চাইতেছেন মার্জিনের মতো, ওইখানে যেভাবে মার্জিন দিয়েছি আমরা বা পেজে বর্ডার দিছিলাম, তো এখানেও আমরা কি করতে পারবো, এখান থেকে সিলেক্ট করে থিক বক্স বর্ডার, দেখেন চার সাইডে কিন্তু মোটা একটা দাগ আসছে, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের অনেক সময় কাজের জন্য 2টা সেলকে একত্র করতে হবে। 2টা সেলকে একত্র করার ওয়ে কি যেন ছিল বলেন তো? 2টা সেলকে যখন এক করতে চাইছি মার্জ করছি, মনে আছে? তো এখানেও মার্জ অপশন কিন্তু আছে। আমি এই 2টা, যেমন এই ঘরটা দেখেন এইখান থেকে পরের ঘরে কিন্তু চলে গেছে, তাই না? তো ঘরটাকে আমরা কি করতে পারি, সিলেক্ট করে তারপরে মার্জ সেন্টার করতে পারি। এই যে দেখেন 2টা মিলে অ্যাক্ট হয়েছে। আবার অনেক সময় আমাদের এই সেলটাকে বড় ছোটো করতে হবে, অর্থাৎ এটাকে বড় ছোটো করতে পারবো, তাই না? এই ঘরটাকে অনেক সময় বড় ছোটো করা লাগে, ঠিক আছে। সাধারণত রো বড় করা লাগে না, তবে কলামগুলো বড় ছোটো করা লাগে, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। এরপর দেখেন এই যে ঘরটা, সাপোজ এইখানে এই ঘরটা লেখাটা কোন জায়গায় আছে, বাম সাইড আর ডান সাইড তুলনা করলে মাঝ বরাবর আছে, কিন্তু উপর নিচ তুলনা করলে নিচে আছে। তো এই যে 3টে অ্যালাইনমেন্ট, এইটা হচ্ছে লেফট, মিডল, রাইট, আর এই 3টে অ্যালাইনমেন্ট একটা হচ্ছে টপ, সেন্টার, আর একটা কি বটম। তাহলে এখন এটা কোথায় আছে, বটমে আছে। আমি যদি এটা মাঝ বরাবর নিতে চাই তখন কি করব, সেন্টারে নেব। যদি উপরে নেওয়া লাগে উপরে নেব, সাধারণত আমরা মাঝ বরাবরই রাখবো। আবার লেফটে থাকলে এই লেফট, আবার রাইটে আসলে এভাবে রাইট, বুঝতে পারছি? ওকে। আর একটা জিনিস দেখেন, এখানে মনে করেন একটা সেলে কিছু লেখা আছে, ঠিক আছে, এখানে সেলটা কিছু লেখা আছে, পরের সেলটা এখানে কিছু আছে, যে লেখাগুলো আছে। এখন আপনি চাইতেছেন যে এই সেলে শুধু এইটা না, মানে এই কলামে যতগুলো সেল আছে প্রত্যেকটায় যতটুকু জায়গা দখল করছে এইখানে যেন আমার এভাবে তো টেনে তারপর বড় করতে হবে, তাই না? কিন্তু আমি চাইতেছি অটোমেটিক্যালি যতটুকু জায়গা দরকার ততটুকু নিয়ে নেবে অটোমেটিক্যালি। তখন কি করবে, যে 2টা সেলের মাঝ বরাবর আইসা এখানে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে, পাইছে? এইখানে আইসা কি করব দেখেন, ডাবল ক্লিক করব নাকি, এটার মধ্যে আইসা ডাবল ক্লিক করব, তাহলে দেখেন ওর যতটুকু জায়গা দরকার ততটুকু কিন্তু অটোমেটিক নিয়ে এনেছে। তাহলে আমরা যদি চাই যে অটোমেটিক্যালি কি করবে, সেল জায়গা নিয়ে নেবে, তখন আমরা কিভাবে নেব বলেন, কিভাবে নেব? মানে আমরা চাইতেছি যে এই সেলটা যতটুকু জায়গা নিয়েছে, ঠিক আছে, কলামটা অটোমেটিক্যালি জায়গা নিয়ে নেবে, তখন কি করব, এই 2টা মাঝখানে এসে আমরা কি করব, ডাবল ক্লিক করব একটা, এই যে ডাবল ক্লিকের লাভটা কি আসলে দেখেন, এইটার নিচে মনে করেন আরো লেখা আছে, এই ঘরটার নিচে আরো লেখা আছে, ঠিক আছে, এইটার নিচে কিছু লেখা আছে, এটার নিচে আরো লেখা আছে। এখন দেখেন ও যে এই বেশি জায়গা নিয়েছে, এই যে এই ঘরটা জায়গা এই পাশে চলে আসছে, ও ডাবল ক্লিক করলে অটোমেটিক যতটুকু জায়গা দরকার ততটুকু কিন্তু নিয়ে নেবে, বুঝতে পারছি? আচ্ছা, এগুলো দেখবো আমরা সামনে ক্লাসগুলো, এগুলো দেখবো। ওকে, এটা থাকুক এই পর্যন্ত না। আচ্ছা, আজকে যে কাজগুলো দেখাইলাম আর একটু বসেন, কত 38 বাজে তো,
ডিলিট। আজকে যে কাজটা দেখাইলাম, আপনি ফোন থেকে একটা ছবি তুলে নেন এবং এরকম